গেল প্রায় ৩ দশকে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক আন্দোলন, সংগ্রাম ও আলাপ আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বিভিন্ন ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে দেখা গেছে, বিরোধী দলগুলো সবসময়ই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সোচ্চার, আর সরকারে থাকা দলগুলো এমন নির্বাচনকালীন সরকার ব্যবস্থার ঘোর বিরোধী। যেই নির্বাচনকালীন সরকারের দাবিতে আওয়ামী লীগ ৩ মাসের মধ্যে ২১ দফা হরতাল করেছে, অসহযোগ আন্দোলন করেছে টানা ৩৯ দিন, সেই আওয়ামী লীগ সরকারের হাতেই এই ব্যবস্থার মৃত্যু ঘটেছে। অন্যদিকে যেই সরকার ব্যবস্থা ঠেকাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে বদ্ধপরিকর ছিল, পরবর্তীতে সেই ব্যবস্থাকে বিতর্কিত করার দায়ও দলটির কাঁধেই বর্তায়। গেল এক যুগে সেই বিএনপির অন্যতম দাবি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা। এমনকি রাষ্ট্র মেরামতের রূপরেখা বর্ণনা করতে গিয়ে বিএনপি যে ৩১ দফা দিয়েছে, সেখানেও নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের আশ্বাস রয়েছে ৩ নম্বর অবস্থানে। জাতীয় সংসদের আপাত গুরুত্বহীন একটি আসনের উপনির্বাচন কিভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকা একটি দলের জন্য বিস্ফোরা হয়ে ওঠে, তার বাস্তব উদাহরণ হলো ১৯৯৪ সালের ২০ মার্চ অনুষ্ঠিত মাগুরার উপনির্বাচন। ওই সময়ের ক্ষমতাসীন দল বিএনপির অধীনে সেটি ছিল শেষ উপনির্বাচন। রাষ্ট্র ক্ষমতার রাজনীতিতে যার কোনো প্রভাবই ছিল না, কিন্তু মাগুরা ২ আসনে এই উপনির্বাচনটি বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যাপক আলোড়ন তোলে। কেননা এটিকে কারচুপির নির্বাচন অভিহিত করে ফল বাতিলের দাবি জানান তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। বিএনপির শাসনাধীনে বাংলাদেশের জাতীয় নির্বাচন হলে সেটা অবাধ ও নিরপেক্ষ হবে না বলেও বিশ্বাস করতে শুরু করে আওয়ামী লীগ। পরবর্তী জাতীয় নির্বাচন আরো ২ বছর পর হওয়ার কথা থাকলেও তখন থেকেই সব ধরনের নির্বাচনে অংশ নেওয়া বন্ধ করে দেয় আওয়ামী লীগ। এই কাজে দলটি সহযাত্রী হিসেবে পায় এইচ.এম. এরশাদের জাতীয় পার্টি, ধর্মভিত্তিক দল জামাতে ইসলামী সহ আরো কিছু বিরোধী দলকে। তারা সরকার বিরোধী মাঠের আন্দোলনের পাশাপাশি এমন এক ফর্মুলা খুঁজছিল, যেই ফর্মুলায় নির্বাচন হলে সেটা সত্যিকার অর্থেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। অবশেষে তারা পেয়ে যায় সেই ফর্মুলা। আজকের দিনে আমরা যাকে কেয়ারটেকার সরকার বলে জানি। মাগুরা নির্বাচনের ৩ মাস পর সেই রকমই একটি রূপরেখা প্রকাশ্যে আনে বিরোধী দলগুলো। ১৯৯৪ সালের ২৭ মার্চ ঢাকার জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগ, জামাতে ইসলামী ও জাতীয় পার্টি একটি যৌথ সংবাদ সম্মেলন করে, যেখানে এই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ঘোষণা করা হয়। বিএনপি এই রূপরেখা পছন্দ করেনি। এই ধারণার বিপক্ষে দলটির নেতারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছিলেন। এমনকি সেই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক বক্তব্যে এও বলেছিলেন যে একমাত্র পাগল ও শিশু ছাড়া আর কারো পক্ষে নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। অন্যদিকে বিরোধী দলগুলো তখন মিছিলে স্লোগান দেয়, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। এক পর্যায়ে ৯৪ সালের ডিসেম্বরের গোড়ার দিকে বিরোধী দল সরকারকে ১ মাসের আলটিমেটাম দেয়, কিন্তু বিএনপি তাতেও সাড়া না দিলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামাতের ১৪৭ জন এমপি ডিসেম্বরের ২৮ তারিখ সংসদ থেকে পদত্যাগ করেন। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে খালেদা জিয়ার সরকার কোনো নমনীয়তা না দেখানোয় আওয়ামী লীগ ও অন্যান্য বিরোধী দলগুলো ক্রমেই মাঠের আন্দোলন কঠোর থেকে কঠোরতর অবস্থানে নিয়ে যায়। সেই সময় বাংলাদেশে হরতাল ও অসহযোগ আন্দোলন ছিল নিয়মিত একটা ঘটনা। এই ২২ মাসে একাধিকবার আন্তর্জাতিক মধ্যস্থতার চেষ্টা করা হলেও কোনো পক্ষই নিজ অবস্থান থেকে এক চুল নড়তে রাজি হয়নি। ফলে বিরোধীদের অংশগ্রহণ ছাড়াই ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন আয়োজন করে বিএনপি। ওই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামাত সহ বিরোধী দলগুলো অংশ না নেয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৯টি পায় বিএনপি। দেশে বিদেশে কোনো গ্রহণযোগ্যতা না পাওয়া ওই নির্বাচন নিয়ে বিএনপির যুক্তি ছিল ২টি। প্রথমত, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা। দ্বিতীয়ত, বিরোধীদের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার আইন পাশের জন্য প্রয়োজনীয় ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন। ১৯৯৬ সালের ১৯ মার্চ শুরু হয় ষষ্ঠ সংসদের অধিবেশন। ১২ দিন ছিল যার মেয়াদ। ওই সংসদেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যুক্ত করে পাশ হয় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী। পরে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই ১৯৯৬ সালের ১২ জুন দেশে
প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও এর আগে 1990 সালে এরশাদ সরকারের পতনের পর বাংলাদেশের শাসনভার কিছুদিন এক ধরনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই ছিল, কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ওই সরকার কোনো সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার ছিল না। বিচারপতি হাবিবুর রহমান ও লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 ও 2001 সালে দুইটি নির্বাচন অনুষ্ঠিত হয়, যে দুটি নির্বাচনই ভালো একটি নির্বাচন বলে দেশে বিদেশে স্বীকৃতি পায়। কিন্তু গোল বাধে এর পরের নির্বাচনে এসে। খালেদা জিয়ার নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার সংবিধানে সংশোধনী আনে, যেটি নিয়ে বিরোধী দলগুলো আপত্তি তোলে। এই সংশোধনীতে দুইটি পরিবর্তন ছিল। একটি হলো সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা 30 থেকে বাড়িয়ে 45 করা, অন্যটি বিচারপতিদের অবসরের সময়সীমা বাড়ানো। বিচারপতিদের এই অবসরের সময়সীমা বাড়ানোতেই ছিল আওয়ামী লীগের মূল আপত্তি, কেননা আইন অনুযায়ী সবশেষ প্রধান বিচারপতি পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। আর সংশোধনী মোতাবেক কয়দিন আগেই অবসরে যাওয়া সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের সেটি হবার কথা। আওয়ামী লীগ কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিরুদ্ধে। তাদের অভিযোগ, কে এম হাসান বিএনপির লোক, তিনি বিএনপি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, এমনকি তিনি বিএনপির কমিটিতেও ছিলেন বলে খবর বের হয়। আবারও আন্দোলনে নামে আওয়ামী লীগ। কে এম হাসানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়া ঠেকাতে সারা দেশে নেতাকর্মীদের লগি বৈঠা নিয়ে ঢাকায় আসার আহ্বান জানান শেখ হাসিনা। আন্দোলন সহিংস হয়ে ওঠে। 2006 সালের 28 অক্টোবর ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগ ও জামাতে ইসলামীর মধ্যে একটা সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজনকে পিটিয়ে হত্যা করা হয়। পরিস্থিতি দেখে বিচারপতি কে এম হাসান এক বিবৃতি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে অপারগতা প্রকাশ করেন। সংবিধান অনুযায়ী সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে অপারগ হলে আরো 6টি বিকল্পের কথা এখানে বলা আছে। সবশেষ বিকল্পটি হলো রাষ্ট্রপতি নিজেই এই দায়িত্ব গ্রহণ করবেন। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ সেই সব বিকল্প না খুঁজে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন, কিন্তু তার অধীনেও নির্বাচনে যেতে চায়নি আওয়ামী লীগ। আবারও লাগাতার আন্দোলনের নামে দলটি। অন্যদিকে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত বিএনপি ও তার শরিকরা। দেশ তখন বড় ধরনের একটা সংঘাতের মুখোমুখি, আর তখনই দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। 2007 সালের 11 জানুয়ারি তারা রাষ্ট্রপতিকে চাপ দেয় উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করতে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপেই নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে। ওই সময়ের ঘটনা প্রবাহ বাংলাদেশে 111 নামে পরিচিত। এই 111 সরকার প্রায় 2 বছর ক্ষমতায় ছিল। 2008 সালে ডিসেম্বরে তারা জাতীয় নির্বাচন আয়োজন করে। সেই নির্বাচনে জিতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সেনা সমর্থিত ওই তত্ত্বাবধায়ক সরকারই ছিল বাংলাদেশের শেষ তত্ত্বাবধায়ক সরকার। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্বলিত সংবিধানের 13শ সংশোধনী বাতিলের রায় দেয় আপিল বিভাগ। 2011 সালের 10 মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায়ে সই করেন রায় ঘোষণাকারী সাবেক বিচারপতি ABM খায়রুল হক। এতে বলা হয়, এই সংশোধনী সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তবে আদালত এও বলে যে শান্তি শৃঙ্খলা ও ধারাবাহিকতা রক্ষার স্বার্থে পরবর্তী দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে, তবে এর সাথে বিচার বিভাগকে না জড়ানোর পরামর্শ দেয় আপিল বিভাগ। আওয়ামী লীগ এই রায়কে স্বাগত জানায়। বিএনপি ও তাদের শরিকরা এর বিরোধিতা করে। তবে তাদের আশা ছিল যে আদালতের পরামর্শ মেনে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। কিন্তু নির্বাচনের বছর যতই ঘনিয়ে আসছিল, ততই স্পষ্ট হচ্ছিল যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন করতে রাজি নয়। অন্যদিকে সংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি করতে যেই 15 সদস্য বিশিষ্ট সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়, সেখানে শেখ হাসিনার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত, যা পরবর্তীকালে নির্ধারণ করেছিল বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। 2011 সালের 30 মে দুপুরে বিশেষ কমিটির সদস্যরা সংসদ ভবনে এসে তাদের প্রস্তাবনা চূড়ান্ত করার আগে পরামর্শ নিতে গিয়েছিলেন শেখ হাসিনার অফিসে। তখন তিনি তত্ত্বাবধায়ক সরকার রাখার বিষয়ে কমিটির প্রস্তাবের একটি অংশে না বলেন। বিশেষ কমিটির একজন সদস্য সভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেন, আমরা শীর্ষ আদালতের রায়কে সম্মান করতে চাই, কেন আমরা রায়ের অবমাননা করব? শেখ হাসিনা একদিকে শীর্ষ আদালতের রায় মেনে নেওয়ার কথা বলেন, আবার অন্যদিকে যেই অংশে
ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও 2টি নির্বাচন অনুষ্ঠিত হবে বলা হয়েছে তা উপেক্ষা করেন। তিনি রায়ের আংশিক বাস্তবায়নের পথ বেছে নেন, যাতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় এবং পরবর্তী সংসদ নির্বাচনে তিনি ক্ষমতায় থাকতে পারেন। 2011 সালের জুনে 15তম সংশোধনীর মাধ্যমে তার সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। পরে শেখ হাসিনা তার সরকারের অধীনেই 3টি পরিকল্পিত নির্বাচন পরিচালনা করেন। বিএনপি এবং অন্যান্য বিরোধী দল 2014 ও 2024 সালে 2টি নির্বাচনই বয়কট করে। আর 2018 সালে হাসিনা সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলে বিএনপি তাতে অংশ নেয়, কিন্তু নির্বাচনের আগের রাতেই ভোট হয়ে যায়। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে যা রাতের ভোট নামে পরিচিত। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে তার 1.5 দশকের স্বৈর শাসনের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পঞ্চদশ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে 18 আগস্ট সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রিট করেন। এছাড়া পঞ্চদশ সংশোধনী আইনের 16টি ধারায় বৈধতা নিয়ে নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেন গত অক্টোবরে একটি রিট আবেদন করেন। এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 29 অক্টোবর হাইকোর্টের একটা বেঞ্চ রুল দেন। রুলে আইনের ওই ধারাগুলো কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। রুলের ওপর শুনানি শেষে 17 ডিসেম্বর রায়ের তারিখ রাখেন আদালত। রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান বিলুপ্ত করা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশটি বাতিল ও সংবিধানের যে কোনো সংশোধনী আনতে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করেছেন হাইকোর্ট।